যে তোমার মধ্যে তুমি, যে আমার মধ্যে আমি, তুই এক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সকলকে বিজয় ইংলিশ জোনের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে ডিসকাশন করবো সেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবার কাছে কনফিউশন। যেভাবে আমি কবিতাটি শুরু করেছি সেরকম করেই। তো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ কানেক্টরস। আজকে আমরা কানেক্টরস নিয়ে ডিসকাশন করবো। এটি একেবারে ক্লাস 9, 10 এবং যারা এসএসসি পরীক্ষার্থী আগামী বারের, এবং যারা এবার 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, সবার জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। চলো আমরা আজকে খুব কম সময়ে খুব শর্টকাটে আমরা কানেক্টরস গুলো নিয়ে একটু ডিসকাশন করবো, এবং আশা করছি আমার এই ছোট্ট ক্লাসটির মধ্যে দিয়ে তোমরা কানেক্টরস নিয়ে যে একটা কনফিউশন, সেই কনফিউশনটি থেকে বের হয়ে আসতে পারবে। চলো সবাইকে আজকে বিজয় ইংলিশ জোনের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমাদের কানেক্টরস এর ক্লাসটি শুরু করছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা কানেক্টরস এর যে বিষয়টি, কানেক্টরস কাকে বলে বা সেন্টেন্স কানেক্টরসটা কি, সেটা নিয়ে একটা ছোট্ট সংজ্ঞা তোমরা চাইলে দেখে রাখতে পারো। সেটা হচ্ছে পূর্বের সেন্টেন্স বা বাক্যের সাথে পরের সেন্টেন্স, আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যে সংযোগ স্থাপনকারী, সেই শব্দকে সেন্টেন্স কানেক্টর বলে। অর্থাৎ আগের বাক্যটার সাথে পরের বাক্যের যে মেলবন্ধন, যে কানেকশন, সেটা মাঝখানে হতে পারে, সেটা শুরুতে হতে পারে। তো আমরা সেই শব্দটাকে কানেক্টর বলছি। তবে এখানে একটা কথা আমরা বলি, আমাদের এখানে একটা বেসিক নিউজ তোমাদের বা বেসিক ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখা দরকার। সেটি হচ্ছে, আমরা যখন ক্লাস 9, 10-এ যখন আমরা করতে যাই কানেক্টর, সেখানে দেখা যায় তাদের অনেক সময় দেখা যায় কি বাক্যের মাঝখানে লিখতে বলে, অথবা আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষাও যে কানেক্টরসটা আমরা এখানে দেখবো প্র্যাকটিসে, সেখানে দেখে মাঝে মাঝে বাক্যের মাঝখানে করতে একটা গ্যাপ থাকে। একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলে রাখি, যখন বাক্যের শুরুতেই বসে সেই শব্দটাকে আমরা কানেক্টরস বলবো, আর যখন বাক্যের মাঝখানে বসে তখন সেটা হচ্ছে, আমরা সেটাকে কনজাংশন বলবো। তার মানে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে স্যার কি কানেক্টর এবং কনজাংশনের মধ্যে কি তফাৎ আছে, নাকি দুটোটাই? তুমি যখন পরীক্ষায় কানেক্টরস এর যে উত্তরগুলো করবে, সেখানে তোমাকে সেই বাক্যের মাঝখানে থেকে আপনি উত্তর লেখেন অথবা বাক্যের শুরুতে লেখেন, যেখানেই লেখেন না কেন আপনাকে উত্তরটা ঠিক মতো করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, বাক্যটার দুইটা নাউনকে কিংবা পুরো একটা বাক্যকে আগের বাক্যর সাথে পরের বাক্যের যে একটা সংযোগ স্থাপন করতে গিয়ে যেই শব্দটা তুমি দিচ্ছ সেটাই কিন্তু কানেক্টরস। আর বেসিক্যালি বাক্যের মাঝখানে যখন আমরা বসাই তখন সেটা কনজাংশন হয়। তার মানে আপনি কনজাংশনকে কানেক্টরস হিসেবে ব্যবহার করতে পারবেন। আবার সব কানেক্টরস কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার নাও হতে পারে, যেহেতু কানেক্টরস এর কাজ কিন্তু দুইটা বাক্যকে অ্যাড করা না। এটি বাক্যের অর্থকে, এই যে বলছে, বাক্যের যে সংযোগ স্থাপন করা কিন্তু, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, ওটা আমাদের একটু জাস্ট জানা দরকার, সেজন্য বললাম। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে আমাদের মূলত আজকের ক্লাসে শুরু করছি। তাহলে দেখো আসলে এখানে আমরা কি লিখতে পারি। তাছাড়া একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কানেক্টরস কিন্তু কোনো রুলস করে করে তুমি যে করতে হবে সেরকম যে নয়। তবে তোমার একটা আইডিয়া যদি থাকে তখন তুমি কিন্তু অনেকগুলো কানেক্টরস এর উত্তর তুমি পেরে যাবে। সেই কনজাংশন দিয়ে হোক, সেই তোমার কি বলে কানেক্টরস দিয়ে হোক, বা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে হোক। ঠিক আছে? যেমন তুমি রাইট ফর্ম ভার্ব করতে গেলে, তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাচ্ছ, হ্যাঁ, যখন তুমি স্পেশাল ইউজেস করতে যাচ্ছ, এই যে তোমার যে সমস্ত গ্রামার, অর্থাৎ প্রত্যেকটা গ্রামারের কিছু না কিছু অংশ তোমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে, এবং সেই বাক্যটা তুমি যদি পড়ে পড়ে যাও তখন তুমি কিন্তু এখানে বুঝে যেতে পারবে। তাহলে দেখো, একটা প্রশ্ন আমরা এখানে দিয়েছি, ওবি ডিড নট রিড হিজ লেসন কেয়ারফুলি when he was the student of SSC। তাহলে দেখো, এটা পুরো একটা বাক্য আমরা শেষ করছি যে ওবি ডিড নট রিড হিজ লেসন কেয়ারফুলি, সে তার পড়াটা অনুসরণটা করেনি, ভালো করে পড়েনি যখন হি ওয়াজ দ্য স্টুডেন্ট অফ এসএসসি। এরপর আমাদেরকে একটা গ্যাপ দিয়ে দিল, এবং দেখো এখানে একটা কমা আছে, তার মানে কানেক্টরের পরে কমা থাকে। কিন্তু আমরা যখন কনজাংশন লিখি তখন সেটা কোনো কমা দিতে হয় না, এবং সেটা বাক্যের মাঝখানে বসে। তো এখানে কি বললো যে ড্যাশ হি ফেল অ্যাডমিশন টেস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা রুলস এর দরকার নেই। তুমি দেখো এর আগের লাইনটাতে বলছে সে যেহেতু লেখাপড়া ঠিক মতো করেনি যখন সে ইন্টারমিডিয়েটে ছিল, ফলে সে কি করেছে, সে পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় সে খারাপ, ফলে মানে কি রেজাল্ট। তার মানে এখানে তুমি লিখতে পারো অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট তুমি লিখতে পারো। এখন তুমি যদি বলো না স্যার আমি এটা লিখবো না, আমি লিখবো সো, তো সো লিখতে পারো। আবার তুমি যদি বলো না স্যার আমি দ্যাটস ওয়াই লিখবো, তাও হতে পারে।
তাহলে দেখেছো প্রত্যেকটা কানেক্টরস এখানে তুমি লিখলে উত্তর হয়ে যাচ্ছে, যদি সেটা তুমি সেন্টেন্সের আগেরটা কি বলছে সেটা দেখে যদি তুমি পরের বাক্যটাতে কি করতে পারো, সেই বাক্যটাকে এমফাসাইজ বা জোর দিতে পারো। তাহলে অ্যাজ এ রেজাল্ট সো দ্যাট ইজ হোয়াই বা দ্যাটস হোয়াই বলতে পারো, সেখানে তুমি এটা কানেক্টরস হিসেবে লিখতে পারো। আশা করছি তোমার এই বেসিক কথাটা ক্লিয়ার হয়েছে। আমরা এখন তোমাকে যেটা জানাবো যে তুমি কিছু ধারণা তুমি নিতে পারো যে কিভাবে কোন ধরনের শব্দগুলো তোমার জানা থাকলে তুমি যে কোনো ধরনের কানেক্টরস গুলো করে ফেলতে পারবে। তো চলো আমরা একটু দেখিয়ে দিই। ইয়েস, প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু করে খেয়াল করবে এন্ড দেন তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যেমন এখানে আমি তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিয়েছি, যেমন রিলেটিভ অ্যাডভার্বস অথবা রিলেটিভ প্রোনাউন যাই হোক, এগুলো কি কি, যেমন হোয়েন, হোয়ার, হাউ, এগুলো কিন্তু তুমি বাক্যে বসাতে পারছো। হোয়াট, হু, হুম, হুইচ, হুজ, দিস, দ্যাট, এগুলো সব কিন্তু রিলেটিভ প্রোনাউন। আমি যদি বলি ধরো বললাম হেলথ, বা একটা এক্সাম্পল দেখে তোমাকে, ইট ইজ হেলথ ড্যাশ, তখন তুমি তো বুঝে গেছো এটা এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। ইট ইজ হেলথ হুইচ ইজ, তো একটা কানেক্টর হয়ে গেল, যদি বাক্যের মাঝখানে বসিয়ে দিলাম, ওই যে বললাম টেকনিকটা, তোমাকে উত্তরটা জানতে হবে। তাহলে রিলেটিভ প্রোনাউন গুলো ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো কিছু ইম্পর্টেন্ট অ্যাডভার্বস তুমি মনে রাখতে পারো, কিছু অ্যাডভার্বসও কিন্তু কানেক্টর হিসেবে কাজ করে। যেমন দেখো easily, normally, naturally, spatially, suddenly, incidentally, obviously, definitely, similarly, commonly, এগুলো তুমি একটু মনে রাখলে কখনো কখনো তুমি এগুলো ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী দেখাচ্ছি। ইয়েস, এরপরে দেখো কারণ বা রিজন বোঝাচ্ছে, বিকজ, সিন্স, অ্যাজ, দেয়ারবাই, এগুলো তুমি কারণ বোঝাতে লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি যদি একটা মনে করো এরকম যে কোনো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে যদি দেখা, যেমন ড্যাশ, হি ওয়াজ সিক, he couldn't attend the meeting। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ড্যাশ, হি ওয়াজ সিক, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে কারণটা বোঝাচ্ছে না? তুমি এখানে অ্যাস অথবা সিন্স, ইভেন তুমি বিকজ দিলেও কিন্তু মিলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝে গেছো। এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি শর্ত বা কন্ডিশন যদি বুঝে, ইফ, আমরা তো সবাই কমপ্লিটিভ সেন্টেন্স করেছি, ওখানে দেখেছি যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো আছে, ইফ হয়, আনলেস হয়, এগুলো হয়। তাহলে দেখেন ইফ, প্রোভাইডেড দ্যাট, হোয়েন, হোয়াইল, আনটিল, অ্যাজ লং অ্যাজ, এগুলো কিন্তু তোমার কানেক্টরস হিসাবে ব্যবহার করা যাবে। একটা এক্সাম্পল তোমাকে যদি এখানে দিই, এটা তুমি জানো, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো তো, এই লাইনটা দেখা যাচ্ছে তো না? ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তাহলে একটা সত্য কিন্তু এখানে বলে দিচ্ছে কমা দিয়ে, তাহলে তুমি এখানে ইফ দাও, এই যে কানেক্টর হয়ে গেল। বুঝে গেছে? এক্ষেত্রে তোমাকে এখানে হোয়েন দেওয়া দরকার নেই, এখানে তুমি ইফ দিয়ে করলে তোমার জন্য বেস্ট হবে। এরপরে এটা তোমার একদম ভালোভাবে মুখস্থ থাকলে তুমি অবশ্যই একটা কমন পাবে। ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সাসেস, ইভেন তুমি এখানে লাইক লিখতে পারো, লাইক দিয়েও কিন্তু উদাহরণটা হয়। অনেকগুলো বোঝাচ্ছে, এরকম বোঝাচ্ছে, তাহলে একটা আইডিয়া তোমার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, বুঝে যাচ্ছে তো নাকি? এরপরে দেখো তোমার যে ধারাবাহিকতার যে ক্ষেত্রে, ফার্স্ট ফার্স্টলি, সেকেন্ড সেকেন্ডলি, যে কোনো একটা দেওয়া যায়, থার্ড থার্ডলি, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড শেষ হচ্ছে, একদম ফাইনালি ক্ষেত্রে লেখা যায়।
টু সাম আপ, কোন একটা লাস্ট লাইন, ইন কনক্লুশন, অ্যাবভ অল, লাস্ট বাট নট লিস্ট, যে কোনো কিছু তুমি চাইলে এখান থেকে দিতে পারবা। আর যদি ধারাবাহিকতা একটার পর একটা বলে যাচ্ছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে দিয়ে তুমি শুরু করতে পারো। অথবা কোনো একটা লাইন শুরু হচ্ছে একটা বিগিনিং দিয়েও তুমি চাইলে শুরু করতে পারো। ঠিক আছে, বুঝে গেছে? এরপরে আরো কয়েকটা তোমার যদি একটু দেখাই, যেটাতে জোর দেওয়া বোঝাচ্ছে একদম খুব গুরুত্বপূর্ণ একটা কথা, বা এই যে আমি লিখে রেখেছি সর্বজনীন গৃহীত, জোর দেওয়া, এবং এটা খুব বেশি দরকারি। হ্যাঁ, প্রকৃতপক্ষে যেটা আমরা বলি, সেরকম কিছু ক্ষেত্রে তুমি এগুলো লিখতে, যেমন অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, ট্রুলি। তবে ট্রুলি বানানটা প্রিয় শিক্ষার্থী সাবধান, TRULY, দ্যাট ইজ হোয়াই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, রিয়েলি, এগুলো তুমি চাইলে লিখতে পারো যখন খুব বেশি দরকারি, প্রকৃতপক্ষে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে? এবং তোমাকে একটু আগে দেখাচ্ছিলাম যে রেজাল্ট বা ফলাফলের ক্ষেত্রে সো লেখা যায়, সোর জায়গায় দেয়ারফর লেখা যায়, দাস লেখা যায়, হেন্স লেখা যায়, এজ এ রেজাল্ট লেখা যায়, এগুলো সবগুলোর একই অর্থ। ধরে নিলাম যে একটা বাক্যে সবগুলোর মধ্যে একটা গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে, তাহলে তুমি একই অর্থ সো সো না লিখে একবার সো লিখলাম, একবার দেয়ারফর লিখবা, আবার দাস লিখলা, এবার তুমি চলে লিখতে পারো একই কথা সো সো বারবার না দিয়ে, কিন্তু এগুলো সবগুলো একই অর্থ। ঠিক আছে, ফলাফল বোঝাচ্ছে, রেজাল্ট বোঝাচ্ছে। কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, ইভেনচুয়ালি। তো এই সেক্ষেত্রে তাহলে আমাদের একটা ইনফরমেশন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে স্ক্রিনশট একটা নিয়ে নাও তোমরা চাইলে। হ্যাঁ, ওকে, দেখেন বিপরীত ধর্মী বা বৈপরীত্য, যেটা বোঝায় অপোজিট, অপোজিটের ক্ষেত্রে আমরা এই কানেক্টরস গুলো আমরা চাইলে লিখতে পারি, বাট, ইয়েট, স্টিল, দো, অলদো, ইভেন দো, ইন স্পাইট অফ যেখানে লেখা যায় সেখানে ডিসপাইট লেখা যায়, ইনস্টিড অফ, অন দ্য কন্ট্রারি, যে কথা বাট একই কথা, কিন্তু এই যে দেখছেন বাটের সাথে অন দ্য কন্ট্রারি একই কথা, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড একই কথা, আদারওয়াইজ, হাউএভার লেখা যায়, রাদার, ইনস্টিড, নেভারথেলেস, অন দ্য কন্ট্রি একই কথা, অন দ্য আদার হ্যান্ড একই কথা, সে যাই হোক, আনফরচুনেটলি, ডিসপাইট দ্য ফ্যাক্ট, এভাবে করে তুমি চাইলে যেগুলো অপোজিট মিনিংস করে সেগুলো লিখতে পারো। যেমন আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই, একটা এক্সাম্পল দেখাই, তুমি এটা সব ভালোভাবেই জানো, দেখো তো, এটা তুমি একদম দীর্ঘদিন ধরে সেন্টেন্সটা তুমি দেখে এসছো, তাহলে এভাবে করে করতে হবে। হি ইজ পোর, হি ইজ অনেস্ট, তাহলে দো, এই যে তুমি দো লিখছো, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এভাবে লেখা যেতে পারে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আবার যদি আমি এই বাক্যটাকে এভাবে দিই, শিক্ষার্থী একটু দেখো, এক্ষেত্রে কিন্তু তুমি একটু খেয়াল করো, দুইটা বাক্যের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, কিন্তু তুমি ও বিপরীত বুঝাচ্ছে, সেক্ষেত্রে এগুলো তুমি ইউজ করতে পারবা। দেখো, একটু আগে বললাম যে দো, এবং এখানে একটা বাক্য ছিল, এখানে দেখো ড্যাশ বিং পোর, এই যে বিং দিয়ে পোর দিয়েছে, তুমি এখানে দো লিখতে পারো না, তোমাকে লিখতে হবে কি, ইন স্পাইট অফ, ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মতো। দেখো, এটা একটা কানেক্টর হয়েছে, বা ডেসপাইটও লেখা যেতে পারে, কারণ ইন স্পাইট অফ এর পরে তোমাকে নাউন দিতে হবে, ইন স্পাইট অফ বা ডেসপাইট, এই যে দেখেন, তাহলে এটা একটা কানেক্টর হয়ে গেল। ডিসপাইট অফ বিং পোর, সে গরিব হওয়া সত্ত্বেও, এই যে বিপরীত বোঝাচ্ছে, হি ইজ অনেস্ট, হি ইজ পোর, এখানে হি ইজ অনেস্ট হবে, হি ইজ অনেস্ট। তো বেশি ক্ষেত্রে এভাবে করে তোমাকে একটু আইডিয়াটা নিতে হবে। অর্থাৎ তুমি যদি এই বিষয়গুলো একটু পড়ে নাও, তোমাকে আমি যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো একবার খেয়াল করে, তুমি বারবার যদি একটু খেয়াল করে নাও বা পড়ে নাও, দেন তুমি অবশ্যই কারেক্টার্স গুলো পাবো। এরপর দেখো, কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে, ওই যে অ্যাডিং ইনফরমেশন, অ্যাডিং ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের কানেক্টার্স গুলো দিব, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এন্ড দেন আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, দেখেন, and also, moreover, furthermore, then বাংলা কি হবে, THN, after that, again, besides লিখতে হবে। বিসাইড আর বিসাইডস এর মধ্যে কিন্তু প্রিয় শিক্ষার্থী একটা সুন্দর তফাৎ আছে। এই বিসাইডটা হচ্ছে এখানে প্রিপজিশন, প্রিপজিশন কিন্তু কানেক্টর হিসেবে আসবে না, তবে কখনো কখনো সেন্টেন্সের মাঝখানে আমরা বেশ কয়েকটা প্রিপজিশন দিতে পারি। এরপর হচ্ছে অ্যাডিশনালি, এরপর ইন অ্যাডিশন, যে কোনো কিছু লেখা যেতে পারে। আশা করছি বোঝা যাচ্ছে।
বুঝতে পারছো? তো আমি যদি একটা এক্সাম্পল দেখাই তোমাদের, দেখো তো। Dash being a teacher is he is also a poet. তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এটার আনসারটা কি হবে। এখানে তুমি কি লিখতে পারো দেখো বলো তো, খেয়াল করো তো, দেন এটার আনসারটা তুমি কমেন্টসে জানো। ভিডিওটা পোস্ট করে তুমি আনসারটা জানাও তো দেখে আমাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে তোমাদের আনসারটা কি মিলিয়ে নাও। এখানে হবে কি, ইয়েস, besides being a poet, besides being a teacher he is also a poet. তাহলে এই besides এখানে কানেক্ট। এইভাবে প্রিয় শিক্ষার্থী তোমাকে একটু খেয়াল করে করতে হবে। অর্থাৎ আমি তোমাকে যে ক্লুগুলো দিচ্ছি ওগুলো তুমি যখন বারবার পড়বে 100% তুমি কানেক্টরস পারবেই। অ্যান্ড দিস ইজ দ্য সামারি অফ কানেক্টরস। এই যে তোমার ছকটা আছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং আমি তোমাদেরকে এখানে একটা বেশ কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে এখন দিব। ওকে, থ্যাংক ইউ। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে তোমাদেরকে আমি এখানে একটা বিষয় ক্লিয়ারেন্স করতে চাই। অলরেডি আমি তোমাদেরকে ইতিমধ্যে একটা ভিডিওতে দেখিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেমন করে করতে হয়। সেই ভিডিও থেকে আমি এই কথাটা নিয়ে আসছি তোমাদের জন্য, যেটা কানেক্টরস এর জন্য একেবারে খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। এন্ড তুমি একটু খেয়াল করলেই কিন্তু কানেক্টরস এর উইদাউট রুল ছাড়া কিন্তু তুমি এগুলো বুঝে যাবে অবশ্যই। ঠিক আছে, দেখো তো সিম্পল সেন্টেন্স যখন হবে তখন তুমি না এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে দিতে পারো। যেমন কি ইনস্পাইট অফ, বাইটা কিন্তু প্রিপজিশন হওয়ার পরও কিন্তু আমরা চাইলে এখানে কি দিতে পারবো, কানেক্টরস হিসেবে দিতে পারবো। বিকজ অফ, বিকজ এক কথা, বিকজ অফ এক কথা। উইদাউট অনেক সময় হতে পারে কানেক্টরস। অ্যাট দ্য টাইম অফ, শুধু টু হতে পারে, এই যে প্রিপজিশন আসছে এখানে একটা। টি ডবল ও এ হতে পারে, বিং হতে পারে। ভার্বের সাথে আইনজি যখন দিয়ে থাকে এটা সিম্পল হয়, প্রেজেন্ট পার্টিসিপল যেটাকে বলে। ডিসপাইট দিয়ে তুমি করতে পারো। ডিউ টু, এই যে ডিউ টু একটা কিন্তু কানেক্টরস। ইন অর্ডার টু, ইন এ বডি। তাহলে এবার করে তুমি চাইলে করতে পারো, অবশ্যই খেয়াল করতে হবে একটু তোমার। এবং এগুলো সিম্পল সেন্টেন্সের জন্য প্রযোজ্য। কথা বুঝে গেছে? এরপরে কমপ্লেক্স সেন্টেন্স গুলোর জন্য তুমি এরকম যে অ্যাজ, ইফ, ওয়েন, সিন্স, দো, অলদো, সো দ্যাট, হু, হুইচ, দ্যাট শুধু আলাদা করে। ইন অর্ডার দ্যাট হতে পারে, হোয়াই হতে পারে, হোয়াই, হাউ, ওয়েদার, বিকজ আলাদা করে হতে পারে, টিল, টি আই ডাবল এল, আনটিল হতে পারে, আনলেস হতে পারে, বিফোর হতে পারে, আফটার হতে পারে। দেখে যাবো সবগুলো কিন্তু এখানে তুমি কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারো। এবং এগুলো অবশ্যই তোমার কি কমপ্লেক্স সেন্টেন্সও তুমি চাইলে এগুলো অ্যাড করতে পারবা। অ্যান্ড সর্বোপরি কম্পাউন্ড সেন্টেন্স গুলোর ক্ষেত্রে, অর্থাৎ তুমি কম্পাউন্ড সেন্টেন্স যদি বুঝো সেখানে লিখতে পারো, অথবা অ্যাজ ওয়েল তুমি মনে রাখতে পারো এগুলো। এই দেখো অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, নট, আদারওয়াইজ, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যান্ড এর মধ্যে সো লেখা যায়, নট অনলি বাট অলসো আলাদা করে, আইদার অর, নাইদার নর, ভেরি থাকলে সেখানে অ্যান্ড দেওয়া যায়, বোথ থাকলে সেখানে অ্যান্ড দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী তুমি যেভাবে পারো, অর্থাৎ উইদাউট রুলস তুমি কি খেয়াল করলে কানেক্টরস গুলো তোমার হয়ে যাবে। তো আশা করছি তুমি এখানের মধ্যে বেশ কিছু বিষয় বুঝতে পেরেছো। যেমন তোমাকে যদি আমি একটা এই রিলেটেড একটা এক্সাম্পল দিই, দেখি তুমি বলো তো। ধরো আমি বললাম এই যে আমি একটা বাক্য তোমাদেরকে দিলাম, তোমরা দেখে এটা উত্তর করতে পারবে। উই গো টু কলেজ ড্যাশ লার্ন সামথিং নিউ। ঠিক আছে, এখানে আমরা কি ধরনের কারণ, এটা মাঝখানে কিন্তু, দেখে তোমরা বলো তো। উই গো টু কলেজ ইন ইন অর্ডার টু, তাহলে এখানে আমরা আনসারটা কি লিখতে পারি, ইন অর্ডার টু। কেন ইন অর্ডার টু লিখলাম? কারণ ইন অর্ডার টু উপরে লার্ন ভার্ব থাকবে। ইন অর্ডার টুটা এখানে কানেক্টরস বা
কনজাংশন হিসেবে এখানে অ্যাড হয়ে গেছে। এটাই, এভাবে তুমি একটু খেয়াল করলে অবশ্যই পারবে, না পারার এখানে কোনো সুযোগ নেই, কিন্তু অবশ্যই কোনো সুযোগ নেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বোঝা যাচ্ছে তো? এন্ড তোমাকে যদি আরেকটা বাক্য দিয়ে এখন দেখো তো, ধরো আমি বললাম তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো তো এটার উত্তরটা কি হতে পারে। ড্যাশ ইউ রিড সিরিয়াসলি ইউ উইল ফেল টু গেট জিপিএ 5। তো এখন তুমি দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ তুমি একটু করে খেয়াল করো কমার পরে লাইনটা, ইউ উইল ফেল টু গেট জিপিএ 5, তার মানে সিরিয়াসলি পড়লে তুমি ব্যর্থ হবে জিপিএ 5 পেতে, নাকি না পড়লে? তাহলে না বোধক শব্দ এখানে, তোমাকে এখানে অবশ্যই না বোধক একটা ওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা এই যে তোমাকে বলছিলাম যে আনলেস এর কথা এখানে তোমাকে বলেছি, যে দেখো আনলেস, তাহলে এখানে কি দেওয়া যায়, আনলেস, এটা একটা কানেক্টর। আনলেস ইউ রিড সিরিয়াসলি ইউ উইল ফেল টু গেট জিপিএ। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হচ্ছে ঠান্ডা মাথায় যদি তুমি তোমার যে যে গ্রামার গুলো করছো, কিংবা এই যে আমি প্রথম থেকে তোমাকে কিছু ক্লু দেখাচ্ছি, এই ক্লু গুলো যদি তুমি একটু খেয়াল করে নিতে পারো, তখন কিন্তু তুমি প্র্যাকটিসের মধ্য দিয়ে খেয়াল করে মানে বুঝে যেতে পারবে। এখানে এত ভয়ের কিছু নেই, বুঝে আছে? তাহলে কানেক্টরস এর জন্য রুলস নয়, বরং তুমি যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা বারবার পড়বা, এন্ড দেন তুমি এখানে যে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো তুমি যখন খেয়াল করবে দেখবে যে তোমার হয়ে যাচ্ছে কানেক্টরস গুলো। এখানে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরো সহজ করে কমন ওয়েতে যেগুলো বারবার বোর্ডে এসে সেরকম কিছু কানেক্টরস একদম সরাসরি আমি তোমাকে দেখাচ্ছি, যেগুলো তুমি এখানে ওইটাই বসিয়ে দিলে উত্তর হয়ে যাচ্ছে। যেমন দেখো ইট ইজ হাই টাইম, এরকম ইট ইজ হাই টাইম থাকলে এখানে তুমি অবশ্যই কি দিবে, সো, এই যে সো দেবে, এই যে দেখো হ্যান্ড সো দেওয়ার পর যে কোনো একটা দিলে উত্তর হয়ে যাচ্ছে। ইট ইজ হাই টাইম দেখেছো, সো দিয়ে দিয়েছো। দেয়ার ক্যান বি নো টাইম দেখেছো, এখানে সো দিয়ে দিয়েছো, হ্যান্ডস দিয়ে দিয়েছো। উই শুড, দাও ইউ মাস্ট স্টাডি মোর এন্ড মোর, তার মানে সো লিখে দিয়েছো। এটা রেজাল্ট বোঝাচ্ছে, তখন তুমি এটা লিখে দিয়েছো। খেয়াল করেছো প্রিয় শিক্ষার্থী, বুঝে গেছো তো শর্টকাট? এরপরে দেখো, আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড এট এনি কস্ট, আওয়ার এডুকেশন সিস্টেম শুড চেঞ্জ, সো লিখতে হবে, এখানে সো লিখে দিই। Ignorance has a detrimental effect on the overall development of a nation, so we should come forward to educate every single person of our country। তাহলে এভাবে করে তুমি সো হ্যান্ডস বা দেয়ারফর গুলো লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার তো? বুঝা যাচ্ছে তো নাকি? এরপরে দেখো ইফ, এই যে ইফ দিয়ে আমরা যে রুলসটা এখানে দেখাচ্ছি, রুলস তুমি জানো না জানো তুমি ইজিলি পারবা। তারপরে টেকনিকটা দেখো, ইফটা আমরা তখনই বসাবো যখন দেখবো কোনো বাক্যে উইল, ক্যান, মাস্ট এগুলো আছে এবং তারপরে বি ওয়ান আছে। Education is essential in our country, in our life. Dash we are not properly educated, we cannot, এই জায়গায় we cannot live an honorable life in society। তাহলে আমরা এখানে দিয়ে দিব, দুইটা বাক্য কিন্তু এখানে আছে, কন্ডিশনাল সেন্টেন্স। We are determined to give up it, we can certainly do it। যদি আমরা এটা ছাড়তে চাই আমাদেরকে অবশ্যই নিশ্চিতভাবে করতে হবে, যদি if হয়ে যাবে। তাহলে তুমি খেয়াল করলে ইফটা কখন হচ্ছে, আনলেস কখন হচ্ছে, সেটা তুমি দেখলে বুঝে যাচ্ছে। এমনগুলো কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে, সেটাও তুমি খেয়াল করতে পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাচ্ছি এই যে রিয়েলি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড কিভাবে হয়। ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আর এনভায়রনমেন্ট, দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট। ওই যে একটু আগে তোমাকে বললাম যেটা একদম জোর দিয়ে বোঝাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তখন আমরা অ্যাকচুয়ালি লিখছি, ইনফ্যাক্ট লিখছি, বা কি বলে রিয়েলি লিখছি, ইনডিড লিখছি, যে যেকোনো একটা লেখা যেতে পারে। তাহলে কি ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আর এনভায়রনমেন্ট, তাহলে এটা খুব জোর দিয়ে বলা হচ্ছে না, দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন। তাহলে অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট এগুলো লিখলে একটা লিখলে উত্তর হয়ে যাচ্ছে। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ বার্নিং কোয়েশ্চেন্স অফ দ্য ডে। তাহলে এটা সবচেয়ে জরুরি সমস্যা আমাদের জন্য, সবচেয়ে খুব বড় সমস্যা বা বড় প্রশ্ন, তাহলে এটা জোর দেওয়া হচ্ছে এবং এটা গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাকচুয়ালি তুমি লিখছো, তাহলে প্রিয় শিক্ষার্থী বোঝা যাচ্ছে তো? অথবা ইনফ্যাক্ট লিখছো, তাহলে এইভাবে করে তুমি কখন লিখবে, এটা রিয়েলি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, এগুলো খেয়াল করলে তুমি বুঝো। প্রথম লাইনটার পর দ্বিতীয় লাইনটা যখন প্রথম লাইনের সাথে মিল থাকবে এবং এটা গুরুত্ব দিচ্ছ ওই কথাটাকে, তখনই তুমি কিন্তু এই অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট বা ইনডিড বা রিয়েলি লিখে দিতে পারো। এরপরে দেখো বাট, বাট মানে আমরা ওই যে তোমাদেরকে শর্টকাটে দেখিয়েছিলাম যে বিপরীত বুঝাচ্ছে, বাট, বাটের জায়গায় ইট হতে পারে, অন দ্য আদার হতে পারে, অন দ্য কন্ট্রারি হতে পারে।
ঠিক আছে, অনেক কিছু লেখা যেতে পারে। Nowadays almost all the countries of the world suffer from the crash of unemployment problem. Bangladesh is the worst sufferer of this day. কিন্তু আমাদেরটা সবচেয়ে বেশি সমস্যা জড়িত। বাট তুমি এখানে লিখতে পারো রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচার অ্যাক্টিভিটিস। এই যে বাট দেওয়া হচ্ছে, বাট ইন 1971 ইট বিকেম এ টর্চার সেল ইউজ বাই দ্য পাকিস্তানি আর্মি। তাহলে এটা তো এখন আমাদের জন্য একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা জায়গা বলছে, কিন্তু এটা 1971 সালে এটাকে একটা আমাদের নির্যাতিত জায়গা হিসেবে বা টর্চার সেল হিসেবে কিন্তু এটা রেখেছিল পাকিস্তানিরা। তাহলে বাট বিপরীত বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে ইনস্টিট বা রাদারের কথাটা দেখো, বরং বোঝাচ্ছে। ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু ভালো না, কারণ আমাদের একটা কথা আছে, প্রয়োজনের অতিরিক্ত কিছু গ্রহণ করা হচ্ছে বিষ গ্রহণ করা। ওকে, বাই দ্য ওয়ে, ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড ড্যাশ ইট ব্রেকস ডাউন দ্য হেলথ। তাহলে বরং, বরং রাদার বা ইনস্টিট এভাবে দিয়ে তোমরা লিখতে পারো। তাহলে আগের বাক্যটার সাথে পরের বাক্যের যখন একটা কি থাকবে, ওই যে অপশন দেওয়া হচ্ছে বরং, এরকম বোঝাচ্ছে রাদার। তাহলে ওভার এক্সারসাইজ ডাজ নেভার ডজ, ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড ড্যাশ ইট ব্রেকস ডাউন দ্য হেলথ। বরং, তাহলে ইনস্টিট অথবা রাদার ইট ব্রেকস ডাউন দ্য হেলথ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো কথা আমরা বলেছি। এবার তোমরা যেটা করবে, সেই কথাগুলোকে একটু বোঝা হয়ে গেলে তোমাদের আশা করছি তোমরা অনেক কিছু নোট করে নিয়েছো। এখন আমরা একটা বোর্ডে, অর্থাৎ তোমরা ক্লাস 9-10 হোক কিংবা ইন্টারমিডিয়েটের হোক, তবে যারা 9-10 বা এসএসসিতে আছো তাদের হয়তো কানেক্টরস 5টা দেয়, আর বোর্ড পরীক্ষায় যারা এসএসসির আছো তাদের হচ্ছে 10টা গ্যাপ থাকে। তো গ্যাপ 10টা বা 5টা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ধারাবাহিকভাবে পাচ্ছি কিনা সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা বোর্ডে এসে এরকম ইম্পর্টেন্ট কয়েকটা বোর্ড কোয়েশ্চেন আমরা এখন করবো। সেটা ইন্টারমিডিয়েটের বোর্ড কোয়েশ্চেনটা আমরা দেখছি, এসএসসির ক্ষেত্রে হয়তো একটু কম আছে 5টা, তো তারপরে সবাই দেখতে পারবে। তাহলে দেখো, এই প্রশ্নটা তোমরা দেখে প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, অ্যান্ড দেন তোমরা চট করে উত্তরটা করে তারপর ভিডিওতে যাবে, ভিডিওটা তারপর আবার দেখবে। আমি তোমাদেরকে এটা একটু সলভ করে দিতে যাচ্ছি, তার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি স্ক্রিনশটটা নিয়ে রেখেছো। তো দেখো, এই যে একটা প্রশ্ন, এখানে কিন্তু তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেটা কি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোইং প্যাসেজ। অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস, তুমি লাইনটা পড়ে পড়ে গিয়ে ওই যে তোমাকে আমি ক্লু দিয়ে দিয়ে সত্যমূলক কারণ বোঝাতে অ্যাড করার ক্ষেত্রে ইনফরমেশন, কিছু ইম্পর্টেন্ট অ্যাডভার্বস, এই যে তুমি আলাদা আলাদা করে কিছু ওয়ার্ড দেখে নিয়েছো বা বারবার তুমি যদি এগুলো দেখে নিতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে বসিয়ে দিতে পারবে, মাস্ট বি। তাহলে দেখো, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আর এনভায়রনমেন্ট ড্যাশ দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট। এই যে প্রথমে শুরু হয়ে গেল না, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আর এনভায়রনমেন্ট, এরপরে বলছে দে বিয়ার, দে মানে এখানে ট্রিজ এর কথা বলছে, তারা আমাদের যে আবহাওয়া আছে সেই আবহাওয়াতে অনেক বড় গুরুত্বপূর্ণ, তাহলে ভূমিকা পালন করছে। তাহলে এটা কি হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ, এটা এই লাইন আগের লাইনের সাথে পরের লাইনের একটা গুরুত্ব দিচ্ছে, ইম্প্যাক্টটা ফেলছে। তাহলে তুমি সেখানে কি লিখতে পারো, অ্যাকচুয়ালি, কি লিখতে পারো, অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি কি না লিখে যদি ইনফ্যাক্ট লেখে তাও তো হবে, ইনফ্যাক্ট হবে, তাও হবে। ড্যাশ ইউ আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। কিন্তু আমরা কি এই যে নেগেটিভ সেন্স বলছি, নেগেটিভ সেন্স হলে তো এমনি পাচ্ছ না, তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো। এই দেখো, নেগেটিভ হলে কিন্তু তুমি অলরেডি বাদ দিয়ে দিতে পারবে। তাহলে এখানে কি হবে, বাট ইউ আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্যাম ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। তাহলে আমরা তো এমনিতে সতর্ক না, বরং আমরা কি করছি, আমাদের গাছগুলোকে অনবরতভাবে কি করছে, ধ্বংস করছি। বরং মানে কি, রাদার, রাদারের জায়গায় তুমি ইন ডিটেল লিখতে পারো, রাদার উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট। তাহলে এই যে আমরা গাছগুলো কি করছি, কেটে ফেলছি, তাহলে একদিন কি হবে, ফলে কি হবে, আমরা একদিন অনেক বড় একটা সমস্যা, গ্রিন হাউস এফেক্টের সমস্যা। তাহলে ফলে মানে সো লেখা যেতে পারে, অথবা এজ এ রেজাল্ট লেখা যেতে পারে। এই যে তোমাদের এখানে কিন্তু আনসার অলরেডি চলে এসে, আনসারগুলি খেয়াল করছো, এই যে এজ এ রেজাল্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, সো অথবা এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্ট, সো বা এজ এ রেজাল্ট, বা সো লেখা যাবে এজ এ রেজাল্ট ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি। একটা দেখেন, একটা কমা দিয়ে আটটা লাইন শুরু হচ্ছে, তাহলে এরকম লাইন শুরু, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। আর তোমাদেরকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে যে সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো, এগুলো হতে পারে ইফ, আনলেস। তাহলে ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার, যেহেতু মানে কি সিন্স বা অ্যাজ লেখা যায়,
তাহলে তুমি এখানে কি লিখলে, সিন্স অথবা সিন্স আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। তাহলে আমাদের দেশ যেহেতু কি কৃষিভিত্তিক দেশ, সেজন্য আমাদের অর্থনীতি এটার উপর ডিপেন্ডেন্ট। ড্যাশ আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেন। আবার অন্যদিকে কি, অন্যদিকে মানে কি, অন দ্য আদার হ্যান্ড, অথবা আবার মানে কি এগেন, তুমি চাইলে এখানে লিখতে পারো, এই যে দেখো এগেন অথবা অন দ্য আদার হ্যান্ড লিখতে পারো। অন্যদিকে আমাদের যে কৃষি, সেই কৃষিটা আমাদের বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট। ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। তাহলে এবার আবার চলে গেছে ট্রিজ না। তো যাই হোক মানে কি, হাওয়েভার, এরকম কথা বলতে বলতে যদি আবার পুনরায় ওই যে কথাটা শুধু সেই কথাটা ফেরত গেলে হাওয়েভার দিয়ে তুমি শুরু করতে পারো, সেখানে বিসাইডসও দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে হাওয়েভার ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। এই যে তাহলে হাওয়েভার দিয়ে লাইনটা যাচ্ছে, এবং তুমি ট্রিজ নিয়ে আরো একটু কথা বলছে ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, আবার বলছে ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। তাহলে তুমি ইন অ্যাডিশন বলতে পারো, যোগ করতেছে না, অ্যান্ডও লিখতে পারো, অ্যান্ড লিখতে পারো এখানে। এবং এখানে আনসার সেটা আমরা অ্যাট দ্য সেম টাইমও লিখছি, ফার্দার মোরও লিখেছে, তুমি অ্যান্ডও দিলে মিলে যাবে। ঠিক আছে, এটা ইন এডিশনও লেখা যেতে পারে, তাহলে তুমি এটা একটু খেয়াল করলে হচ্ছে। তাহলে ইন এডিশন, ফার্দার মোর, অ্যাট দ্য সেম টাইম, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। তারপর কি, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস, এই যে এবার বললো। তাহলে কি, তাহলে মোর ওভার ওই যে লিখলাম, মোর ওভার পরে ইন এডিশন লিখলাম, অ্যাট দ্য সেম টাইম লিখলাম। তুমি চাইলে আবার এখানে লিখতে পারো, ট্রিজ সেভস আস ফ্রম ফ্লাড লেখা আছে, যদিও এখানে লিখছে অ্যাপার্ট ফ্রম দিস। এটা তুমি যদি না জানো, তুমি এখানে কি লিখতে পারো, যে লিখতে পারো বিসাইডস দিয়ে তুমি শুরু করে লিখতে পারো, ইন এডিশনের পরে বিসাইডস ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড। ঠিক আছে, এটাও লিখতে পারো। এভাবে করে তুমি অ্যাড করলাম। অ্যান্ড এখানে কি বলছো, মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, এবং বলতেছে, তাহলে অ্যান্ড অ্যাজ ওয়েল এস লেখা যায়, অ্যাজ ওয়েল এস। ঠিক আছে, এভাবে করে তুমি চাইলে খুব সুন্দর করে সেটা করে ফেলতে পারো। তো তোমরা চাইলে এটার আনসারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো, দেন তুমি আশা করি এটা বুঝে যাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন নিয়ে এসে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, এন্ড তোমরা এটা প্র্যাকটিস করতে করতে তারপর আমার সাথে মিলাবো। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বলছে উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জারাস অফ স্মোকিং, ইট ইজ হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েজ। তাহলে একটা লাইন শুরু হয়ে গেছে, হ্যাঁ, উই মাস্ট বি অ্যাওয়ার সাথে অলওয়েজ সাফার দ্য ডেঞ্জারাস অফ স্মোকিং, ইট ইজ হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েজ, ইট কজেস ভেরিয়াস ডিজিজ। দেখো, ইট কজেস ভেরিয়াস ডিজিজেস ড্যাশ দিয়ে বলছে ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রনকাইটিস, ক্যান্সার এটসেট্রা। তাহলে এই যে একটা একটা বলে যাচ্ছে না, তো আপনারা না একটু আগে আমরা ভিডিওর শুরুতে বলছেন উদাহরণ বোঝাতে কি হয়, ফর এক্সাম্পল হয়, লাইক হয়, সাসেস হয়, যা দিবেন ফর এক্সাম্পল দিলে উত্তর হয়ে গেছে, ফর এক্সাম্পল লাইক, যেটা দেন সেটা হবে, মিলে গেলে হইলো সাসেস, এরকম করে লিখতে পারবেন। বুঝা যাচ্ছে? এরপরে দেখেন ড্যাশ ইট পলিউটস এয়ার, তাহলে একে তো রোগ হচ্ছে, তাহলে পাশাপাশি আমাদের বায়ুটাও দূষিত হচ্ছে, বিসাইডস। এই যে আনসার দেখেন, বিসাইডস মোরাবর লেখা যেতে পারে। তারপর কি, ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ স্মোকার্স, দ্য নন স্মোকার্স হু রিমেইন বাই দেম। তাহলে কি, অ্যাগেন লিখতে পারো, বড় অ্যাগেন দিয়ে যায়, তো অ্যাগেনের জায়গায় তুমি কি দিবা সেটা খেয়াল করো তুমি। হ্যাঁ, তুমি যদি এখানে বিশ্বাস হয় তাহলে মোর ওভার লেখা যেতে পারে, এখানে মোর ওভার স্মোকিং কজেস হার্ম টু, কাদেরকে করে, নট অনলি দ্য স্মোকার বাট অলসো দ্য নন স্মোকার, বোথ দ্য স্মোকার অ্যান্ড দ্য নন স্মোকার, নট অনলি বাট অলসো, বোথ থাকলে অ্যান্ড। হ্যাঁ, এভাবে করা যায়। তাহলে দেখো ডি নাম্বার উত্তর, বোথ দেওয়া যায়, নট অনলি, অ্যান্ড দেওয়া যায়, বাট অলসো। ঠিক আছে, রিমেন দেব ড্যাশ ইউ শুড গিভ আপ স্মোকিং। তাহলে এতগুলো হয় বলে সো আমরা লিখবো, আমাদের গিভ আপ মানে কি ত্যাগ করতে হবে, সো রেজাল্ট বোঝা, সো দ্যাটস ওয়াই এজ এ রেজাল্ট এগুলো লিখতে পারো। ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ, মানে এটা এত ভয়ঙ্কর যে এটা আমরা এটা মুক্তি পাইনি, ইট ইজ সো গ্রেট। এই সোটা এখানে তুমি এই সোটা আবার রেজাল্ট না, এটা এমফাসাইজ দিচ্ছে, মানে এটা এতই ভয়ঙ্কর নেশা যে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি না। ঠিক আছে, ড্যাশ নাথিং ইজ ইম্পসিবল, যাই হোক মানে কি, কোনো কিছুই কি না অসম্ভব, তাহলে যাই হোক মানে হাওয়েভার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, বুঝাচ্ছে হাওয়েভার নাথিং ইজ ইম্পসিবল ফর আস ড্যাশ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, উই ক্যান সার্টেনলি ডু ইট। এই যে দেখেন, উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, আমরা যদি সংকল্পবদ্ধ, এটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু, যদি তাহলে বুঝাচ্ছে, তাহলে দিয়ে দিব।
তো প্রিয় শিক্ষার্থী এভাবে করে তোমাদের করতে হবে, ঠিক আছে? তো আজকের যে কানেক্টরসের ক্লাস আমরা করলাম, যে তোমাদের যে ভয় ভীতি, আহ ঠিক আছে, যা যা আছে যত রকমের সমস্যা, আমার মনে হচ্ছে আমার এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে তোমরা অনেকগুলো বিষয় খেয়াল করেছো, এবং তোমরা আরেকটা বিষয় খেয়াল করেছো। আমি খুব ঠান্ডা মাথায়, বেসিক্যালি আমি একটু আর একটু মানে বেশি জোরে বলি। আজকে কিন্তু এই মুহূর্তে কানেক্টরস এর কথাগুলো খুব আস্তে আস্তে বলেছি। কেন? কারণ কানেক্টরস গুলো তোমাকে এভাবে আস্তে আস্তে ঠান্ডা মাথায় রিডিং করতে করে, অর্থাৎ যে প্যাসেজটা আসুক না কেন, ওই যে তোমাকে যে কন্টিনিউ কি যে কতগুলো ক্লু দিয়েছে, সেই ক্লু গুলো দেখে দেখে যদি তুমি বারবার প্র্যাকটিস গুলো করতে থাকো, দেখবে যে তুমি বুঝে যাচ্ছ, এবং তুমি অবশ্যই এখানে কানেক্টরস এর উত্তরগুলো তুমি অবশ্যই করতেই পারবে, এখানে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি আশা করছি আমার এই ছোট্ট ছোট ভিডিওগুলোর মধ্যে দিয়ে তোমরা উপকৃত হবে, এবং যারা উপকৃত হবে তখনই তাদের সেই পারার জন্য আমার যে ক্লাসটি নেওয়া হচ্ছে সেটাতে আমি সার্থক হবো বলে আমি বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও আগামী ক্লাসে আমরা কোন একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।